আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিডিবি নিউজ 24 এর আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানে কিভাবে হামলা হবে, ট্রাম্পকে ছক জানালো মার্কিন বাহিনী। মাদুরো অভিযানের রহস্যময় অস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র, দাবি নিরাপত্তারক্ষীর। মিয়ানমারে সেনা নিয়ন্ত্রিত দ্বিতীয় দফার নির্বাচন শুরু। ইরান ইস্যু নিয়ে রুবিও নেতানিয়াহু ফোনালাপ। নিরাপত্তারক্ষীর গুলিতে তরুণীর মৃত্যু, যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ। সিরিয়ার আলেপ্পো ছেড়ে গেলেন কুর্দি যোদ্ধারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ইরানে কিভাবে হামলা হবে, ট্রাম্পকে ছক জানালো মার্কিন বাহিনী। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইরান। এরই মধ্যে দেশটির প্রায় সর্বত্র ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, শুক্রবার পর্যন্ত দেশটিতে নিহতের সংখ্যা ৬৫ জনে দাঁড়িয়েছে। তবে স্থানীয় একাধিক সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রশাসনের দমনপীড়নে শুধুমাত্র রাজধানী তেহরানেই মৃতের সংখ্যা ২ শতাধিক। এদিকে বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রের দাবি, ইতোমধ্যে মার্কিন বাহিনী ইরানে হামলার প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। চলছে আলোচনা, হামলা করা হলে কোন কোন ঘাঁটিকে নিশানা করা হবে তাও চিহ্নিত করা হয়েছে। প্রাথমিকভাবে আকাশপথে বড় হামলার পরিকল্পনা রয়েছে মার্কিন বাহিনীর। সেক্ষেত্রে ইরানের সেনা ঘাঁটিগুলিকে নিশানা করা হবে। তবে আর এক কর্মকর্তা জানান, হামলার ধরন সম্পর্কে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। অস্ত্রশস্ত্র প্রস্তুত করা হয়নি, শুধু আলোচনা হয়েছে। একাংশের দাবি, এগুলো সাধারণ পরিকল্পনার অন্তর্গত। এই মুহূর্তে ইরানে হামলা হচ্ছে না। মাদুরো অভিযানের রহস্যময় অস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র, দাবি নিরাপত্তারক্ষীর। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের চালানো চাঞ্চল্যকর অবৈধ সামরিক অভিযানের কয়েকদিন পর ওই দিনের ঘটনাপ্রবাহ নিয়ে নতুন নতুন তথ্য সামনে আসছে। এর মধ্যে এক নিরাপত্তারক্ষীর বর্ণনায় উঠে এসেছে মার্কিন ডেল্টা ফোর্সের রহস্যময় অস্ত্র ব্যবহারের কথাও। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শনিবার একজন প্রত্যক্ষদর্শীর বিবরণ শেয়ার করেছেন। সেখানে দাবি করা হয়েছে, অভিযানের সময় যুক্তরাষ্ট্র একটি অত্যন্ত শক্তিশালী ও রহস্যময় অস্ত্র ব্যবহার করেছিল, যার প্রভাবে ভেনেজুয়েলার বহু সেনা গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ধরনের অস্ত্র ব্যবহারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। রাডার বিকল, আকাশে ড্রোন। ওই অভিযানের সময় ভেনেজুয়েলায় দায়িত্বে থাকা এক নিরাপত্তারক্ষী নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে জানান, হঠাৎ করেই তাদের সব রাডার ব্যবস্থা অকেজো হয়ে পড়ে। কি ঘটছে তা বুঝে ওঠার আগেই আকাশে একের পর এক ড্রোন তাদের অবস্থানের ওপর দিয়ে উঠতে দেখা যায়। তিনি বলেন, আমরা কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ রাডার বন্ধ হয়ে গেল। এরপর অনেকগুলো ড্রোন আমাদের অবস্থানের ওপর দিয়ে উঠতে শুরু করে। এর কিছুক্ষণ পর মাত্র ৮টি হেলিকপ্টার এসে এলাকায় নামে। প্রত্যক্ষদর্শীর ধারণা, সেগুলো থেকে প্রায় ২০ জন মার্কিন সেনা নামানো হয়েছিল। রহস্যময় অস্ত্র। নিরাপত্তারক্ষীর দাবি, ওই মার্কিন সেনারা এমন এক ধরনের প্রযুক্তি ব্যবহার করছিলেন যা আগে কখনো দেখেননি বা নামও শোনেননি। তিনি বলেন, ওরা শুধু বন্দুক নিয়ে আসেনি, তাদের কাছে এমন কিছু ছিল যা আমরা আগে কখনো মোকাবিলা করিনি। এর পরের ঘটনাকে তিনি নির্মম হত্যাযোগ্য হিসাবে বর্ণনা করেন। তার ভাষায়, আমরা সংখ্যায় অনেক বেশি ছিলাম, কিন্তু আমাদের কোনো সুযোগই ছিল না। ওরা অবিশ্বাস্য নিখুঁত ও ক্ষিপ্রতার সঙ্গে হামলা চালাচ্ছিল। প্রত্যক্ষদর্শীর দাবি, প্রতিটি মার্কিন সেনা যেন মিনিটে কয়েকশো রাউন্ড গুলি ছুটছিল। ওই রহস্যময় অস্ত্রের ভয়াবহতা এখনও তাকে তাড়া করে বেড়াচ্ছে বলেও জানান তিনি। প্রশাসনের নীরবতা, বিতর্ক বাড়ছে। এসব দাবি এখনও যাচাই বাছাইয়ের পর্যায়ে রয়েছে। যুক্তরাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে রহস্যময় অস্ত্র ব্যবহারের বিষয়টি স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি। ফলে মাদুরোকে আটক করার ওই অভিযানে আসলে কী ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল তা নিয়ে রহস্য থেকেই যাচ্ছে। মিয়ানমারে সেনা নিয়ন্ত্রিত দ্বিতীয় দফার নির্বাচন শুরু। মিয়ানমারের সেনাবাহিনীর তত্ত্বাবধানে রোববার ১১ই জানুয়ারি দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ শুরু হয়েছে। এর আগে প্রথম দফার ভোটে ভোটার উপস্থিতি ছিল কম। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নির্বাচনকে জান্তার শাসন আনুষ্ঠানিক হাতিয়ার হিসাবে উল্লেখ করে সমালোচনা করেছেন। ২০২১ সালে মিয়ানমারের সেনাবাহিনী তৎকালীন বেসামরিক সরকার উৎখাত করে। ওই সময় নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সুচিকে আটক করা হয়। অভ্যুত্থানের পর দেশজুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে, যা ৫,১০,০০,০০০ জনসংখ্যার দেশটির বিস্তীর্ণ অংশে প্রভাব ফেলেছে। সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর
ডেমোক্রেসি এনএলডি ২০২০ সালের নির্বাচনে ভূমিধস জয়লাভ করেছিল। চলতি নির্বাচনের জন্য দলটি নিবন্ধন করতে ব্যর্থ হয় এবং পরে জান্তা বিরোধী অন্যান্য দলগুলোর সঙ্গে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিদ্রোহী গোষ্ঠীগুলো ভোটে অংশ নেয়নি। জাতিসংঘ, পশ্চিমা দেশ এবং মানবাধিকার সংগঠনগুলোর মতে বাস্তব কোনো বিরোধী শক্তির অনুপস্থিতিতে এই নির্বাচন প্রহসন হিসাবে বিবেচিত হবে। প্রথম দফার ভোটে সেনা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ইউএসডিপি বিপুল ব্যবধানে এগিয়েছিল। ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত ভোটে ১০২টি আসনের মধ্যে ৯০টিতে জয় পেয়েছে দলটি। ভোটার উপস্থিতি ছিল মাত্র ৫২.১৩%, যা ২০১৫ এবং ২০২০ সালের তুলনায় অনেক কম। ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ উপদেষ্টা রিচার্ড হর্সি বলেন, ইউএসডিপির ভূমিধস জয় অবাক করা বিষয় নয়। নির্বাচনী মাঠ তাদের অনুকূলে রাখা হয়েছে, শক্তিশালী প্রতিদ্বন্দ্বী সরানো হয়েছে এবং ভোট বিরোধী কার্যক্রম দমন করার জন্য আইন প্রণয়ন করা হয়েছে। চূড়ান্ত দফার ভোট আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। মোট ৩৩০টি প্রশাসনিক এলাকার মধ্যে ২৬৫তে ভোট হবে, যার মধ্যে কিছু এলাকায় জান্তার পূর্ণ নিয়ন্ত্রণ নেই। সেনা নির্বাচনকে দেশকে রাজনৈতিক স্থিরতা এবং উন্নয়নের পথে নিয়ে যাওয়ার প্রচেষ্টা হিসাবে তুলে ধরেছে। তবে দেশটি এশিয়ার অন্যতম গুরুতর মানবিক সংকটের মুখোমুখি। আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট জানিয়েছে, অভ্যুত্থানের পর থেকে কমপক্ষে ১৬,৬০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী ৩৬ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, সংঘাতপূর্ণ পরিস্থিতিতে সেনা নিয়ন্ত্রিত প্রশাসন গঠন ঝুঁকিপূর্ণ এবং আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া কঠিন হবে। গত সপ্তাহে মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হালাইং নির্বাচনের সফলতা উল্লেখ করেছেন এবং ভোটার উপস্থিতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন। ইরান ইস্যু নিয়ে রুবিও নেতানিয়াহু ফোনালাপ। সৌদি আরব ও পারমাণবিক শক্তিধর পাকিস্তানের মধ্যে সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে তৎপরতা চালাচ্ছে তুরস্ক। বিশ্লেষকদের মতে, এই উদ্বেগ বাস্তবায়িত হলে উপসাগরীয় অঞ্চল ও ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে একটি নতুন সামরিক জোট গড়ে উঠতে পারে। বার্তা সংস্থা ব্লুমবার্গ শুক্রবার জানিয়েছে, তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে এ বিষয়ে আলোচনা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন বলে জানিয়েছে এক মার্কিন কর্মকর্তা। তবে ফোনালাপের বিস্তারিত বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। তবে এর আগে অ্যাক্সিওস জানিয়েছিল, রুবিও ও নেতানিয়াহুর আলোচনায় গাজা পরিস্থিতি, সিরিয়া ইস্যু এবং ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ উঠে আসে। ইরান বর্তমানে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলনের মুখে রয়েছে। গত বছর ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে জড়িয়েছিল দেশটি। চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। গাজায় চলমান যুদ্ধবিরতি এখনও প্রথম ধাপের বাইরে অগ্রসর হয়নি। গত অক্টোবরে শুরু হওয়া এই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েল ও হামাস একে অপরকে দায়ী করছে। চুক্তির পরবর্তী ধাপ বাস্তবায়ন নিয়ে দুই পক্ষের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। এর আগে এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনায় ইসরায়েল ও সিরিয়া নিরাপত্তা ও বাণিজ্য বিষয় সমন্বয়ের জন্য একটি যোগাযোগ ব্যবস্থায় সম্মত হয়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত ৫ বার যুক্তরাষ্ট্র সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। অন্যদিকে ট্রাম্প গত অক্টোবরে ইসরায়েল সফর করেন। নিরাপত্তারক্ষীর গুলিতে তরুণীর মৃত্যু, যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট আইস কর্মকর্তার গুলিতে এক তরুণীর মৃত্যুর ঘটনায় শহরটিতে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। একই ইস্যুতে দেশজুড়ে ১,০০০-এরও বেশি বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচি নেওয়া হয়েছে। শনিবার তীব্র ঠান্ডা ও ঝড়ো হাওয়া উপেক্ষা করে মিনিয়াপোলিসে বিক্ষোভে অংশ নেন কয়েক হাজার মানুষ। বুধবার আইস কর্মকর্তার গুলিতে ৩৭ বছর বয়সী রেনে গুড নিহত হওয়ার ঘটনা ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। মিনিসোটা অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট নেতারা ও রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই ঘটনার ব্যাখ্যায় একে অন্যের বিপরীতে অবস্থান নিয়েছে। মিনিয়াপোলিস মহানগর এলাকায় প্রায় ৩৮ লাখ মানুষের বসবাস। সেখানকার বিক্ষোভকারীরা আদিবাসী মেক্সিকান নৃত্যশিল্পীদের একটি দলের নেতৃত্বে মিছিল বের করে সেই আবাসিক সড়কের দিকে যান যেখানে নিজের গাড়ির ভেতর গুলি
গুলিবিদ্ধ হয়ে মারা যান রেনে। মিনিয়াপোলিস পুলিশ বিভাগের হিসাবে বিক্ষোভকারীর সংখ্যা ছিল কয়েক হাজারেরও বেশি। তারা রেনে গুডের নাম ধরে স্লোগান দেন ও অ্যাবলিশ আইস, নো জাস্টিস, নো পিস, গেট আইস অফ আওয়ার স্ট্রিটস সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ৩০ বছর বয়সী বিক্ষোভকারী অ্যালিসন মন্টগোমেরি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমি ভীষণ ক্ষুব্ধ, পুরোপুরি হৃদয় ভাঙা ও বিধ্বস্ত। একই সঙ্গে ভেতরে একটা আশা কাজ করছে যে কিছু একটা ভালো হবে। মিনেসোটা অঙ্গরাজ্যের কর্মকর্তারা এই গুলির ঘটনাকে অযৌক্তিক বলে অভিহিত করেছেন। তাদের ভাষ্যে প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে দেখা গেছে গুডের গাড়িটি আইস কর্মকর্তার দিক থেকে সরে যাচ্ছিল। ঠিক সেই সময় গুলি চালানো হয়। তবে আইসের তত্ত্বাবধায়ক সংস্থা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ DHS দাবি করেছে ওই কর্মকর্তা আত্মরক্ষার্থেই গুলি চালান। সংস্থাটির বক্তব্য অনুযায়ী গুড গাড়িটি কর্মকর্তার দিকে এগিয়ে নিয়ে যান। এর আগে আরেক আইস কর্মকর্তা চালকের পাশের দরজার কাছে গিয়ে তাকে গাড়ি থেকে নামতে বলেন। বুধবারের এই গুলির ঘটনা ঘটে এমন এক সময়ে যখন মিনিয়াপোলিস সেন্ট পল এলাকায় প্রায় ২,০০০ ফেডারেল কর্মকর্তা মোতায়েন করা হয়। DHS এটিকে তাদের ইতিহাসের সবচেয়ে বড় অভিযান বলে দাবি করেছে। এর ফলে রাজ্যের ডেমোক্র্যাট নেতৃত্ব ও ট্রাম্প প্রশাসনের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। অন্য রাজ্যেও উত্তেজনা। ঘটনার পরদিন ৮ জানুয়ারি উত্তেজনা আরও বাড়ে যখন ওরেগনের পোর্টল্যান্ডে এক মার্কিন বর্ডার পেট্রোল কর্মকর্তা গাড়ি থামানোর চেষ্টার সময় একটি গাড়িতে গুলি চালিয়ে এক নারী ও পুরুষকে আহত করেন। মিনিয়াপোলিসের ঘটনার মতোই ভাষা ব্যবহার করে DHS জানায় চালক গাড়িটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে কর্মকর্তাদের চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। এই দুটি গুলির ঘটনার পর ইন্ডিভিজিবল ও আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের মতো প্রগতিশীল ও নাগরিক অধিকার সংগঠনগুলো আইস আউট ফর গুড ব্যানারে ১০ জানুয়ারি ও ১১ জানুয়ারি দেশজুড়ে ১,০০০-এরও বেশি কর্মসূচির ডাক দেয়। সহিংসতার ঝুঁকি কমাতে সব সমাবেশ সূর্যাস্তের আগে শেষ করার পরিকল্পনা করা হয়। ফিলাডেলফিয়ায় বিক্ষোভকারীরা সিটি হল থেকে একটি ফেডারেল আটক কেন্দ্রে মিছিল করেন। সেখানে তারা আইসকে চলে যেতে হবে ও নো ফ্যাসিস্ট USA স্লোগান দেন। নিউ ইয়র্কের ম্যানহাটনে কয়েকশো মানুষ অভিবাসন আদালতের পাশ দিয়ে মিছিল করেন, যেখানে শুনানির পর অভিবাসীদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ইন্ডিভিজিবলের সহনির্বাহী পরিচালক লিয়া গ্রিনবার্গ বলেন, আমরা রেনের জন্য বিচার চাই, আমাদের সমাজ থেকে আইসকে বের করে দিতে চাই ও নির্বাচিত প্রতিনিধিদের কাছ থেকে কার্যকর পদক্ষেপ চাই। সিরিয়ার আলেপ্পো ছেড়ে গেলেন কুর্দি যোদ্ধারা। সিরিয়ার উত্তরাঞ্চল শহর আলেপ্পোয় নিজেদের নিয়ন্ত্রণে থাকা দুটি এলাকা থেকে যোদ্ধাদের সরিয়ে নিতে রাজি হয়েছে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস SDF। শহরটিতে রক্তক্ষয়ী সংঘর্ষের পর একটি যুদ্ধবিরতি চুক্তির আওতায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে। আজ রোববার একটি বিবৃতিতে SDF এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে SDF বলেছে, একটি সমঝোতার মাধ্যমে আমরা যুদ্ধবিরতিতে পৌঁছেছি। ফলে আলেপ্পোর আশরফিয়া ও শেখ মাকসুদ এলাকায় গত কয়েকদিনের সংঘর্ষে নিহত ব্যক্তিদের মৃতদেহ উদ্ধার, আহত ও আটকা পড়া বেসামরিক ও কুর্দি যোদ্ধাদের উত্তর ও পূর্ব সিরিয়ায় সরিয়ে নেওয়ার পথ সুগম হয়েছে। সিরিয়ার স্থানীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, যোদ্ধাদের নিয়ে বাসের শেষ বহরটি ইতিমধ্যে শেখ মাকসুদ এলাকা ছেড়েছে। বাসগুলো উত্তর পূর্ব সিরিয়ার দিকে যাচ্ছে। গত কয়েকদিনে আলেপ্পোর এই এলাকাগুলোতে কুর্দি যোদ্ধাদের সাথে অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর তীব্র সংঘর্ষের খবর পাওয়া গিয়েছিল। উদ্ভূত পরিস্থিতিতে মানবিক কারণে ও দীর্ঘমেয়াদী সংঘাত এড়াতে কুর্দি যোদ্ধাদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।